আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে 25শে মার্চ 1971 সালের 25শে মার্চের এই দিনেই হয়েছিল বাংলাদেশের উপর গণহত্যা, জেনোসাইড, যেটা পাকিস্তানি বাহিনী যে জেনোসাইড করেছিল সেটা আপনারা সকলেই জানেন। সেই বিষয়ে আমি আপনাদের খুব বেশি কথা বলে বিরক্ত করব না। তবে একটা কথা কি জানেন, আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম পত্রিকায় দেখলাম কেউ কেউ খুব ছোট করে নিউজটা দিয়েছে, তার মানে মনে যেন কারো দায়ী নেই। এই দেশটা স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে, এটার কোনো বিষয়ে কারো দায়ী নেই। দায় সারা গোছের ছোট ছোট করে দিয়েছে। আপনারা কেউ বিশাল ব্যানার হেড দেখেছেন কিনা কোনো পত্রিকায় বা কোনো টিভি চ্যানেলে আমি জানি না, আমার চোখে পড়েনি এখন পর্যন্ত। সুতরাং বাংলাদেশটা আসলে কিভাবে আছে, মৌলবাদীদের কবলে কিভাবে পড়েছে তা আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন। ব্যানার এবং হেডলাইনে দেখেছেন আমি বলেছি যে তারেক জিয়া ভারতের ভুল ভাঙাচ্ছে। জি ভাই, কেন ভুল ভাঙাচ্ছে জানেন? এই তারেককে ক্ষমতায় আনার পেছনে 5টা চুক্তি হয়েছিল ভারতের সাথে। সে 5টা চুক্তির মধ্যে প্রথম শর্ত ছিল যে বাংলাদেশে বসে ভারতের ভেতরে কোনো উচ্ছৃঙ্খলতা তৈরি হয় বা কোনো জঙ্গি আক্রমণের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দিবে না, বা বাংলাদেশের ভেতরে বসে এগুলো করা যাবে না, পাকিস্তানে আইএস রে আইনা বা অমুক আইনে এগুলো করা যাবে না। এটা ছিল চুক্তি। এরপরে চুক্তি ছিল যে নির্বাচনের পরে আপনার আওয়ামী লীগকে আনতে হবে, মানে রাজনীতি করার অধিকার দিতে হবে, বা শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে ট্রাইব্যুনালে, যে মামলা মিথ্যা মামলা এবং যেই অবস্থা হয়েছে এগুলো সবগুলোকে উইথড্র করতে হবে। মামলা হইতে পারে পরিপূর্ণ হবে, অন্যভাবে হবে, কিন্তু এই যে মিথ্যা সাক্ষী সবুত দিয়ে যা করা হবে এগুলো করা যাবে না। এই ধরনের 4-5টা চুক্তি। কিন্তু ভারত সরকার না, শুধু ভারত সরকারের যারা থিঙ্ক ট্যাঙ্ক এতদিন ভেবেছিলেন যে তারেক জিয়া মনে হয় তাদের কথাই শুনবে, তাদের কথাই বলবে, তাদের ভুল ভাঙা শুরু হয়েছে। যখন বিএনপি ভারত বুঝছিল যে আমেরিকা পাকিস্তান এবং চায়না মিলে আপনার জামাতরে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছে, তখনই দৌড়ঝাঁপ শুরু হয় রয়ের। তারা ভারতে গিয়ে দেখা করে, এরপরে আপনার খালেদা জিয়া জন্য শোক প্রস্তাব দেয়, খালেদা জিয়া মারা যাওয়ার পরে সরাসরি তাদের মন্ত্রী পাঠায়, তারেক জিয়া নির্বাচিত হওয়ার পরে তাদের স্পিকারকে পাঠায়, সব কিছুই করেছে। এরপরে কি হলো? এরপরে এখন দেখা গেল যে সেই যেই কপাল সেই মাথা। আমাদের দেশের কথায় আছে একটা, যে কোয়াল হেই মাথা ঠ্যাং দিদি কোয়ালাতা, মানে ফা দিয়ে কপাল হাতাইতেছে। তো দেখেন গত শুক্রবারে ভারতের গোয়েন্দা সংস্থার একটা বিশেষ মিটিং হয়েছিল, সেটা ভারতীয় অনেক পত্রপত্রিকা উঠছে, আপনার চাইলে খোঁজ করে নিয়ে দেখতে পারেন, যে ওইখানে যেই গোয়েন্দাদের যেই তথ্য বাংলাদেশ থেকে যা গিয়েছে এবং ওনারা যা আছে, এতে একটা জিনিস পরিষ্কার, যে এই যে বর্ডার অঞ্চলের যে 40% আসন যেটা জামাত জিতেছে, সেইখানে প্রচ্ছন্নভাবে সেই জঙ্গি গোষ্ঠী আইএসআই এর লোকজন দিয়ে আপনার কি করা হচ্ছে, ভারত বিরোধী কার্যক্রম চলছে। এই বিএনপিকে আনার জন্য ভারত কিন্তু মিলিয়ন ডলার খরচ করেছে, তাদের গোয়েন্দা সংস্থা কাজ করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ার সব কিছু করে এনেছে, যে তাদের বিশ্বাস ছিল যে তারেক হয়তো সেই কাজটাই করবে যা ভারত চায়, কিন্তু কিছুই করে নাই। হঠাৎ করে নির্বাচনের পরে আওয়ামী লীগের কিছু নেতা যারা পালিয়ে আছে বিদেশে, তারা হঠাৎ করে আওয়ামী লীগ অফিস খোলার একটা হিড়িক ফালাইছিল। তখনও মানা করেছিলাম যে ভাইয়ারা এই কাজ করিস না, এটা বিএনপি, এটা কথা দিয়া কথা রাখবে না। তাতে কি হলো? অনেক পোলাপাইন ধরা খেলো। এখন আবার নেতাগুলো সব চুপসাই গেছে, যা করতেছিল সব চুপসাই গেছে। এটা আগেই বলছিলাম, ভারত যখন বিএনপির ফেভারে একটু একটু কথা বলছে, তখন কিন্তু বলছিলাম যে বিএনপির ব্যাপারে শালা শিক্ষা হবে ভারতের। ইলেকশনের আগ পর্যন্ত আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলা নাই, বলছে যে না আওয়ামী লীগকে আমরা কোনো দলকে ব্যান করুক, এটা চাই না, এটা চাই না, এগুলো বলছে তারেক। এখন কিন্তু পোল্টি উনি বলছেন না, ওনার অন্য মন্ত্রীদেরকে দিয়ে বলাচ্ছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আমরা তুলবো না। এবং গত পরশুদিন দেখলেন তো শামা ওবায়েদ কি বললেন, যে শেখ হাসিনাকে আনার জন্য তো আমরা অলরেডি চিঠি দিয়েছি, আমরা চেষ্টা করছি, চেষ্টা না, এমনকি ওনারা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতকে কড়া নোটিশ দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য।
তো শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না, কারণ ভারত শেখ হাসিনাকে চাল হিসেবে রাখছে। ভারত কারো বন্ধু না, ভারত তার নিজেরই বন্ধু, এটা আপনাদেরও বুঝতে হবে। ভারত তার নিজের বন্ধু, সে কারো বন্ধু না। জিওপলিটিক্স এর ক্ষেত্রে এক দেশ আরেক দেশের খুব বেশি একদম আইসা যে আপনার যুদ্ধের জন্য ঝাঁপাইয়া পড়বে ওই রকম না। ট্রিটি হচ্ছে ন্যাটো ট্রিটির মতো না যে এক দেশে বোমা পড়লে সব দেশ যাবে, না না না। ভারত তার নিজের স্বার্থ বুঝে, এটা বুঝতে হবে আপনারে। ভারত তার নিজের স্বার্থে বুঝে, এটাই বুঝতে হবে। ভারত শেখ হাসিনাকে ওখানে রেখেছেন, আমাদের নেত্রীকে ওখানে রেখেছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু ওরা রেখেছেন, ওদেরও স্বার্থ আছে। ওরা ওনাকে ওইখানে রেখে ওটা হুমকি ধমকি দিয়ে দেখতে চাচ্ছেন যে বাংলাদেশে অন্যরা ভয়ে ভীত থাকে কিনা। তার মানে এই শেখ হাসিনা আসছে, এই শেখ হাসিনা আসছে, একটা রদ তুলে দিয়ে কাজ আদায় করা, এটা হচ্ছে মূল কাহিনী। সেই ভারতকে এখন ভালোভাবে শিক্ষা দিচ্ছে কিন্তু তারেক জিয়া। উনি এখন কোনো কথাই মানছেন না। হ্যাঁ, তেল চাচ্ছে, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ভারতের কাছে ওরা তেল চাইতেছে, এই চাইতেছে। আরে ভাই, ভারত দিতে বাধ্য। ভারতে তেল, ডাল, চাউল, নুন সব দিবে। তার একটাই কারণ কি জানেন? তার একটাই কারণ হচ্ছে যে ভারত জানে যে এগুলো যদি এখন না দেয় তাহলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সৃষ্টি হলে তার দেশের সমস্যা। কারণ আপনারা যখন পাশাপাশি বাড়ি থাকে না, এক বাড়িতে আগুন লাগলে কি আরেক বাড়িতে কি আপনারা বসে ডিস্কো ড্যান্স করেন? তা না, তাড়াতাড়ি যেন ওই বাড়ির আগুন নিবেতে, কারণ ওই বাড়ির আগুন আপনার বাড়িতেও লাগতে পারে। সেম এইসব কাহিনী। তো এই কাহিনীতে এই মুহূর্তে ভারতকে চরমভাবে শিক্ষা দিচ্ছে। আপনারা দেখছেন অনেকগুলো ছবি আছে, এই যে যেসব জঙ্গি ইন্টারন্যাশনালি যাদের উপরে আপনার রেড সিগন্যাল আছে, যাদেরকে বন্দি করা হয়েছিল, এইসব জঙ্গি সব ছেড়ে দিচ্ছে। তারা যে তারেক জিয়ার সাথে হই হই রই রই কথা বলছে, পুরো বর্ডার এরিয়া, আমাদের যে বর্ডার এরিয়া, ভারত বাংলাদেশ বর্ডার এরিয়া, যেসব আসনে জামাত জিতছে, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো জামাতের দখলে, সেখানে আইএস এর পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন যে কাজ করছে। এই যে গত 3 দিন আগে সম্ভবত সারা ভারত থেকে সম্ভবত 33 জন লোক ধরেছে, তার মধ্যে থেকে 7 জন নাকি বাংলাদেশি, এরাও নাকি জঙ্গি। এখন অবস্থা বুঝেন যে ভারত যে বিশ্বাস করেছিল সেই বিশ্বাসের দাম 1 পয়সাও দেয়নি, বরঞ্চ ভারতরে তারেক জিয়া বুড়া আঙ্গুল দেখাই দিয়েছে। এটা হচ্ছে যে মূল কাহিনী। তো দেখতে থাকি আমরা আরো কি কি হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঠিক আছে, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করলেন, বুঝলাম যে তিনি তারেক রহমানকে নির্যাতন করেছিলেন, কিন্তু তখনকার টাস্ক ফোর্সের প্রধান জেনারেল মতিনের অনুমোদন তাতে ছিল না বলে মনে করছেন? সাবেক সেনা প্রধান এবং তৎকালীন সিজেএস ইকবাল করিম ভুইয়াকে কেন এখনো বাইরে রাখা হচ্ছে? তার ভূমিকা কি কোনো অংশে কম ছিল, বা তাদের ভূমিকা কি কোনো অংশে কম ছিল? তাও বাদ দিলাম, সদ্য সাবেক হওয়া স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তাকেই বা কেন আটক করা হচ্ছে না? তার ভূমিকা অত কম নেই 1/11 ভয়ঙ্কর অরাজনৈতিক সরকারের আমলে। আর পালের গোদাটার কি হবে 1/11 আর 2024-এর অরাজনৈতিক সরকারের মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কিনা তারেক রহমানকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন বলে শোনা যায়? তার কি হবে? তাকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রীর মর্যাদায় রেখে এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল দিয়ে রেখে দেবেন আর জেনারেল মাসুদদেরকে ধরবেন? হবে না। বাংলাদেশের রাজনীতি যে প্রতিশোধের আর কেবলই প্রতিশোধের, তা নতুন করে বোঝার কিছু নেই। 2007 সালের 11ই জানুয়ারি একটি সেনা সমর্থিত সরকার গঠিত হয়, যাকে সকলেই 1/11 সরকার বলে উল্লেখ করে। সেই সরকার কেন গঠিত হয়েছিল তা যেমন আমরা জানি, তেমনি সেই সরকার আসলে রাজনীতিবিদদের কিভাবে নির্যাতন করেছিল তাও এখন আর অজানা নয়। দীর্ঘ 19 বছর পর সেই সরকারের একজন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও অন্য মামলায়। তবুও মানুষ জোরে সোরে বলছে যে 1/11 সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতনের কারণেই জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয়েছে। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সম্পর্কে তারেক রহমানের খালু অথবা মামা। তাকে গ্রেপ্তারের কারণ কোনটা সঠিক সেটা বলে দেওয়ার দরকার নেই, কিন্তু 1/11 সরকার থেকে শুরু করে 2024 সালের জুলাই সন্ত্রাসের সরকার, এই দুটি অরাজনৈতিক সরকারের পেছনেও যে ব্যক্তির নোংরা হাত সবচেয়ে বেশি কাজ করেছে তার নাম তো ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথা থেকে এসেছিল রাজনীতিবিদদের মাইনাস করে সুশীলদের সরকার গঠন করা, তারেক রহমানকে নির্যাতন করে মুচলেকা দিয়ে দেশ ছাড়া করার বিষয়টি ইউনূস জানতেন না? তা কি পাগলেও বিশ্বাস করবে না? তাহলে আজকে ইউনূসকে ভিভিআইপি মর্যাদা দিয়ে এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল দিয়ে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসাবে কাজ করতে দেওয়া হচ্ছে, আর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হচ্ছে। বিষয়টি নিঃসন্দেহে আলোচনার দাবি রাখে, তাই না? চলুন আলোচনা তবে করা যাক।
2007 সালের 11ই জানুয়ারি বাংলাদেশে যে রাজনৈতিক ভূমিকম্পটি ঘটেছিল তার পেছনে সরাসরি সংঘাতের কারণ ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত জোটের একগুঁয়ে অবস্থান। সংবিধান সংশোধন করে প্রধান বিচারপতি কে এম হাসানের চাকরির মেয়াদ বাড়ানো বা বয়স বাড়ানো, 28শে অক্টোবরের রক্তাক্ত সংঘাত এবং প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমদের অসাংবিধানিকভাবে নিজেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ঘোষণা করা, এসব ঘটনার ধারাবাহিকতায় দেশ যখন সম্পূর্ণ অস্থিরতার দিকে ধাবিত হচ্ছিল তখন সেনাবাহিনী হস্তক্ষেপ করে ফখরুদ্দিন আহমেদ মইনু আহমেদের নেতৃত্বে একটি সেনা সমর্থিত সরকার প্রতিষ্ঠা করে। এই সরকার শুরুতে জনগণের একটি বড় অংশের সমর্থন পেয়েছিল, কারণ তখনকার রাজনৈতিক ধ্বংসযজ্ঞ থেকে মুক্তি চেয়েছিল মানুষ। কিন্তু ধীরে ধীরে এই সরকার -2 ফর্মুলা, রাজনীতিবিদদের বিরুদ্ধে কঠোর অভিযান এবং শেষ পর্যন্ত তারেক রহমানের উপর নির্মম নির্যাতনের ঘটনা প্রকাশিত হতে থাকে। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন সেই সময়ের জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী, যার নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্স গুলো রাজনৈতিক নেতাকর্মী এবং সরকারি কর্মকর্তাদের বাড়ি, অফিসে সাঁড়াশি অভিযান চালাতো, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিত। তারেক রহমানকে নির্যাতনের অভিযোগে মাসুদ চৌধুরীকে আটক করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই নির্যাতনের নির্দেশ বা অনুমোদন কি শুধু মাসুদের একার ছিল, নাকি তার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতিও ছিল তাতে? আর এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা তা তো একটু আগেই বলেছি, আবারও বলছি। ঠিক আছে, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করলেন, বুঝলাম তিনি তারেক রহমানকে নির্যাতন করেছিলেন, কিন্তু তখনকার টাস্ক ফোর্সের প্রধান জেনারেল মতিনের অনুমোদন তাতে ছিল না। জেনারেল অবসরপ্রাপ্ত এম এ মতিন ছিলেন ফখরুদ্দিন সরকারের যোগাযোগ উপদেষ্টা এবং জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান। টাস্ক ফোর্স গুলোর সব অভিযানই তার দপ্তর থেকে সমন্বয় হতো। মতিনের নির্দেশে বা অনুমোদন ছাড়া মাসুদের পক্ষে এমন ব্যাপক আকারে অপারেশন চালানোর আদৌ সম্ভব ছিল কি? অথচ আজ মাসুদকে গ্রেপ্তার দেখানো হলেও মতিন সম্পূর্ণরূপে অব্যাহতি পেয়ে আছেন। তিনি বেঁচে আছেন কিনা তাও জানি না। একই প্রশ্ন উঠে সাবেক সেনাপ্রধান এবং তৎকালীন সিজিএস ইকবাল করিম ভুইয়াকে নিয়ে। তিনি তখন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 11ই জানুয়ারি ক্যান্টনমেন্ট থেকে জেনারেল মইনু আহমেদ এবং অন্যান্যরা যখন বঙ্গভবনে যান তখন ক্যান্টনমেন্টের দায়িত্বে ছিলেন ইকবাল করিম ভুইয়া। পরবর্তীতে সেনা সদরে প্রথম ব্রিফিং এও তার উপস্থিতি ছিল। অর্থাৎ 1/11 পুরো ঘটনার তিনি একজন প্রত্যক্ষ সাক্ষী, প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং সেনা কাঠামোর ভেতরে থেকে সমন্বয়ের দায়িত্বেও তিনি ছিলেন। টাস্ক ফোর্স, ট্রুথ কমিশন, রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার, সবকিছুর খবরই তার গোচরে এসেছে। তাহলে তাকে কেন এখনো বাইরে রাখা হচ্ছে? তার ভূমিকা কি কোনো অংশে কম ছিল? আরো একজন আছেন, সদ্য সাবেক হওয়া স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনিও 1/11 সেই ভয়ঙ্কর রাজনৈতিক সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাকেই বা কেন আটক করা হচ্ছে না? তার ভূমিকাও কি কম? কম নয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। 1/11 সরকার গঠনের পেছনে তার ভূমিকা এখন আর গোপন নেই। নোবেল জয়ের মাত্র 3 মাস পর তিনি নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন, যার মূল লক্ষ্য ছিল প্রধান রাজনৈতিক দলগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে একটি বিকল্প শক্তি হিসাবে আবির্ভূত হওয়া। ফখরুদ্দিন আহমদকে প্রধান উপদেষ্টা করতে ইউনূসই পরামর্শ দিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি বহুদিন ধরেই। -2 ফর্মুলার ধারাটিও তার মগজ থেকে এসেছে। তার মতো বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের একটি অংশের মাথা থেকে এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করা হয়েছিল। আমরা ভুলে যাইনি যে প্রথম আলোর প্রথম পাতায় 2 নেত্রীকে যেতে হবে। ডেইলি স্টারের দিনের পর দিন কলাম বেরিয়েছে, মন্তব্য কলাম বেরিয়েছে যে 2 নেত্রীকে বাদ দিয়ে ব্যাটল অফ 2 বেগমস। আমরা ভুলে যাইনি সে কথা। ক্ষমতার পালাবদল কেবল নির্বাহী পর্যায়ের কিছু ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হয়, কিন্তু সেই ষড়যন্ত্রের মূল হোতারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়ে ক্ষমতার কেন্দ্রে থেকে যান। বাংলাদেশে বিরাজনীতিকরণের প্রকল্প বারবার ফিরে এসেছে। 1/11 যেমন রাজনীতিবিদদের বাইপাস করে সুশীল সমাজ, সেনা এবং আমলাতন্ত্রের সমন্বয়ে একটি বিকল্প ব্যবস্থা কায়েমের চেষ্টা হয়েছিল। 2024-এর 5 আগস্টের পরেও একটি আন্তর্জাতিক তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একই রকম প্রবণতা লক্ষ্য করেছি আমরা।
কিন্তু ইতিহাস প্রমাণ করে রাজনীতিকে রাজনীতিবিদদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং ভবিষ্যতে প্রতিশোধের চক্র তৈরি করে। আজ মাসুদ চৌধুরী গ্রেপ্তার হলেও যদি তার চেয়ে বড় কুশীলবরা যেমন মতিন, ইকবাল করিম ভুইয়া, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সর্বোপরি ডক্টর মোহাম্মদ ইউনূস বিচারের বাইরে থাকেন, তবে এই গ্রেপ্তার কেবল একটি প্রতিশোধমূলক রাজনৈতিক খেলায় পরিণত হবে। আসল প্রশ্ন হলো, বাংলাদেশ কি কখনোই এই রাজনৈতিক প্রতিহিংসার চক্র থেকে বেরোতে পারবে, নাকি ১/১১ মাস্টার মাইন্ডের সুরক্ষা দিয়ে শুধু নির্বাহী পর্যায়ের ব্যক্তিদের কাঠগড়ায় দাঁড় করানোর মধ্য দিয়ে এই চক্র চলতে থাকবে? এখন যদি বলা হয় আমরা কেবল তারেক রহমানের নির্যাতনের বিচার করছি, তবে সেটি একটি রাজনৈতিক বাজ বিচার বা রাজনৈতিক বিচার, কারণ ১/১১ সময় নির্যাতনের শিকার হয়েছেন হাজারো মানুষ। বিএনপি, আওয়ামী লীগের নেতাকর্মীরা, ব্যবসায়ীরা, আমলা, এমপি, এমনকি সাংবাদিকরাও। তাদের কেউ বিচার চাইলে কি তাদেরও মামলা হবে, নাকি শুধু যার নির্যাতনের বিষয়টি এখন রাজনৈতিকভাবে ব্যবহারযোগ্য শুধু সেটি বিচারের টেবিলে উঠবে? বাংলাদেশের রাজনীতিতে এই বাজ বিচার বা বাজ বিচারের বিচারই আসলে সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটি বিচার নয়, এটি প্রতিশোধের একটি নতুন সংস্করণ। আর প্রতিশোধের রাজনীতি যখন ইতিহাসকে বাজ বিচার করে, তখন ইতিহাস আর তার প্রতিশোধ নেয়। ১/১১ মাস্টার মাইন্ডকে রেখে দ্বিতীয় সারির কুশীলবকে ধরলে হবে না, হয় সবাইকে ধরতে হবে, নাইলে কাউকে নয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বিএনপি সরকার এখনো পর্যন্ত ১.৫ মাসও সময় অতিক্রম করেনি। এই অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই কোনো সরকারের সমালোচনা অথবা সেই সরকার সম্পর্কে মূল্যায়ন করা ঠিকও নয়, উচিত নয়। কিন্তু এই ১.৫ মাস সময়ের মধ্যে কোনো কোনো ইস্যুতে অনেক বেশি প্রশ্ন উত্থাপিত হচ্ছে, বিশেষ করে মুক্তিযুদ্ধ ইস্যুতে। এবং সেই জায়গা থেকে অন্তত আমার প্রশ্ন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার চারপাশে কারা? এই কারণে এই কথাগুলো নতুন করে বলতে হচ্ছে যে ৭১ ২৫শে মার্চের কালো রাত্রে অপারেশন সার্চ লাইটের বিভৎসতার উপরে দাঁড়িয়ে শুরু হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ, এবং হত্যাযজ্ঞের সেই দিনটি আমাদের জাতীয়ভাবে স্বীকৃত গণহত্যা দিবস হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞের ভয়াল সেই রাতকে আলো নিভিয়ে ১ মিনিট নীরবতার মাধ্যমে গত বেশ কয়েক বছর ধরে পালন করা হচ্ছে ব্ল্যাকআউট কর্মসূচির মাধ্যমে। এ সময় মোমবাতি জ্বালিয়ে অনেকে হাতে হাত ধরে দাঁড়িয়ে ভয়াল সেই কালো রাত্রে যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়, আবার একই সঙ্গে ঘৃণা প্রদর্শন করা হয় পাকিস্তানি শাসক গোষ্ঠী বা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে। এই যে বেশ কিছু বছর ধরে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করে আসা হচ্ছে, তারই ধারাবাহিকতায় বিএনপি সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকেও মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হলো যে এবারও আলো নিভিয়ে সারা দেশে ১ মিনিটের জন্য ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে। কিন্তু আমরা ওই দিন রাতেই আবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে না, এই ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করা হয়েছে। কি অদ্ভুত বিষয়, কি আশ্চর্য বিষয়! কেন এই কর্মসূচিটি বাতিল করা হবে? এই কর্মসূচি পালনের জন্য কি ব্যাপক আয়োজনের কোনো প্রয়োজন ছিল? এর ব্যাখ্যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আমাদের সামনে উপস্থাপন করেনি। এবং কি কারণে এটি বাতিল করা হলো তার যুক্তিসঙ্গত কোনো কারণও আমরা খুঁজে পাচ্ছি না। বিষয়টি তো এমন নয় যে এই কর্মসূচি জাতীয়ভাবে পালন করতে গেলে আমাদের প্রধানমন্ত্রীকে সময় দিতে হবে, তাকে নিজের উপস্থিতির মাধ্যমে বিশেষ কোনো কিছু উদ্বোধন করতে হবে, উদ্বোধন ঘোষণা করতে হবে। এটা তো তাও নয় যে তার সময় পাওয়া না পাওয়ার সঙ্গে এই কর্মসূচির বিষয়টি জড়িত। কি উদ্দেশ্যে তাহলে আবেগ জাগানিয়া একটা ভাব গাম্ভীর্যপূর্ণ কর্মসূচি সেটি বাতিল করা হলো? এই কর্মসূচি না করলে যে বিশাল কিছু হয়ে যাবে তা নয়। এখন জাতীয় স্মৃতিসৌধে আপনি শ্রদ্ধা জানাতে গেলেন না, কি হবে? কিছু হবে? কিছু হবে না। কিন্তু রাষ্ট্রীয় কিছু আচারের মাধ্যমে, রাষ্ট্রীয় কিছু ঘোষণার মাধ্যমে যে কোনো দিবস বা যে কোনো ঘটনার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ আলাদা কিছু মাত্রা যোগ হয়। আমরা দেখলাম যে এই সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই বিশেষ একটি রাজনৈতিক শক্তির পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করা হলো, শোক প্রস্তাব উত্থাপন করা হলো যুদ্ধাপরাধের দায়ে যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে
তাদের বিষয়ে। এবং কি নির্মম পরিহাস, সংসদের স্পিকার যখন আমাদের একজন বীর বিক্রম মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন সাহেব, তাকে সেই প্রস্তাবটি গ্রহণ করতে হয়। তিনি তো আর নিজের ইচ্ছার উপর দাঁড়িয়ে মানে এই বিষয়টি গ্রহণ করেননি। নিশ্চয়ই দলীয়ভাবে সিদ্ধান্ত ছিল, হ্যাঁ এই ধরনের কোনো প্রস্তাব এলে সেটি গ্রহণ করতে হবে বা করা যায়। কেন, কি কারণে? এবং আমরা গত 18 মাস ধরে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময়টিতে দেখেছি কিভাবে উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি তাদের আস্ফালন শুরু করেছিল। ডক্টর ইউনূস সরকারের সময় মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালন করা হয়, রাষ্ট্রীয়ভাবে সেই জন্মদিন পালনের দাবি জানানো হয়। আমরা দেখলাম যে গত 2 দিন আগে একটি সংগঠনের পক্ষ থেকে পাকিস্তান দিবস পালন করা হলো এবং পাকিস্তান দিবস জাতীয়ভাবে উদযাপনের জন্য দাবি জানানো হলো। সেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদেদারকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হলো। পাকিস্তানের সময়ে এই দেশে, এই পূর্ব পাকিস্তানে কি কি উন্নয়ন সাধিত হয়েছে তার ফ্রিস্তে তুলে ধরা হলো। কি ভয়ঙ্কর বিষয়! ডক্টর ইউনূসের শাসনের ধারাবাহিকতা কি এখনো পর্যন্ত চলছে? আমাদেরকে সেই প্রশ্ন করতে হবে। আমরা ডক্টর ইউনূস সরকারের সময় দেখেছি ধানমন্ডি 32 নম্বর থেকে শুরু করে সারা দেশে বঙ্গবন্ধুর বাড়ি থেকে শুরু করে, বঙ্গবন্ধু ভাস্কর্য থেকে শুরু করে, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নানান ধরনের ভাস্কর্য, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য, মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন বুলডোজার দিয়ে, হাতুড়ি শাবল দিয়ে মুছে ফেলা হয়েছে, নিশ্চিহ্ন করা হয়েছে। তখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা ছিলেন তাকে তো আমরা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো গবেষণা তো দূরের কথা, 71-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে তেমন বিশেষ কিছু করেইনি, বরং 24 আন্দোলনে যারা নিহত হয়েছিলেন তাদেরকে শহীদ উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ভাতা দেওয়া থেকে শুরু করে তাদের নামে নানান ধরনের ভাস্কর্য, তাদের উদ্দেশ্যে জুলাই স্মৃতি জাদুঘর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করা হলো, শত শত কোটি টাকা ব্যয় করা হলো। কিন্তু যেই মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো ধ্বংস করা হলো সেগুলোর পুনর্নির্মাণের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঠিক এই সরকার আসার পরেও আমরা সে ধরনের উদ্যোগ এখনো পর্যন্ত দেখিনি। মুক্তিযুদ্ধ জাদুঘর যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলো পুনর্নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেখিনি। ঠিক একইভাবে ইউনূস সরকারের মতো আমরা দেখছি অন্তত এই ইস্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আরো বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে। যেমন কদিন আগে আপনাদের জানিয়েছি যে 71-কে কেন্দ্র করে এবং একই সঙ্গে 24-এর আন্দোলনকে ঘিরে যারা গবেষণা করবে, 71-এর শহীদ এবং জুলাইয়ের যারা মানে মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী যারা শহীদ হয়েছেন তাদের উপরে যারা গবেষণা করবেন, ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে 5 থেকে 25 লাখ টাকা অনুদান দেওয়া হবে। আমি শুরু থেকে প্রশ্ন করে আসছি যে জুলাই যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের জন্য আপনারা যা ইচ্ছে করুন, তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিবেন, তাতে কোনো আপত্তি নেই। কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে এই জুলাই আন্দোলনের সৃষ্টি, সেই কোটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেওয়া হচ্ছে, করুন, তাতেও আপত্তি নেই। কিন্তু এই জুলাইকে কেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিতে হবে এবং সেই মন্ত্রণালয়ের মাধ্যমে সবকিছু করতে হবে? বিষয়টি হচ্ছে যে বিএনপি তো দাবি করে যে তাদের প্রতিষ্ঠাতা, দলের প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক, তিনি নিজের উদ্যোগে, নিজের ইচ্ছায়, নিজে ঝুঁকি নিয়ে স্বাধীনতা ঘোষণা করুন আর বঙ্গবন্ধুর পক্ষ থেকে মুক্তিযুদ্ধ ঘোষণা করুন, যাই হোক না কেন তার তো একটা অবদান, অবশ্যই এই অবদানকে অস্বীকার করতে পারবে না। তার সেই ঘোষণার মধ্য দিয়েই তো মুক্তিযুদ্ধদের মধ্যে অন্য ধরনের একটি স্পিড তৈরি হয়েছিল, এটি তো অস্বীকার করার কিছু নেই। সেই দল কেন মুক্তিযুদ্ধ ইস্যুতে এরকম একের পর এক বিতর্কের সিদ্ধান্ত নিচ্ছে? বিষয়টি তো এমনও না যে এই কর্মসূচি পালন করা হলে তেলের চরম এই সংকটময় মুহূর্তে জ্বালানির অপচয় হবে, তাও তো নয়। কেন এই ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নিতে হলো সরকারকে? তার জবাব অবশ্যই আমরা চাই, জবাব দিতে হবে। ভালো থাকুন সবাই।